ভোরে মেঘের ভেতর দিয়ে মাঝে মধ্যে উকি দিচ্ছে নীলাদ্রি লেক। পাহাড়ের কোল ঘেঁষে এই লেকের সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এখানে। জাদুকাটা নদীতে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা, এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করেছে। পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘের দল একসাথে তৈরি করেছে এক মায়াময় মোহনীয় দৃশ্যপট। সারি সারি শিমুল গাছের সৌন্দর্য দেখতে আর ঘোড়ায় চড়ে আনন্দে মেতেছে ছেলেবুড়ো সবাই। বারিক্কা টিলার উপরে ছোট্ট এক পাহাড়ি জনপদের ভিন্ন জীবনযাপন আর পাশ দিয়ে বয়ে চলা সাপের মতো আঁকাবাঁকা নদীকে অপার বিস্ময়ে দেখছে সবাই। নীলাভ জলের মধ্যে দাঁড়িয়ে থাকা হিজল গাছের দৃশ্য দেখতে আর স্বচ্ছ জলে গোসল করে শান্ত করতে বহু পর্যটক মুখিয়ে থাকে বর্ষা আর শরৎকালে হাওর ভ্রমণের জন্য। এই সময়ে সাদা মেঘের ভেলার সাথে হাওরের মানুষের ভিন্ন ধরনের জীবনযাপন নজর কাড়ে লাখ লাখ পর্যটকদের। ভাসমান নৌকায় করে জিনিসপত্র বিক্রির ছোট ছোট পসরা দোকানগুলো যেন থাইল্যান্ড কিংবা কাশ্মীরের ডাল লেকের সৌন্দর্যকেও হার মানিয়েছে। আজকের এই ভিডিওতে আমার 2 দিন 1 রাত হাওর ঘুরে দেখার অভিজ্ঞতা জানাবো। পাশাপাশি জানাবো এই ভ্রমণে খরচ কেমন, কি কি বিষয় খেয়াল রেখে একটি হাউস বোট নির্বাচন করবেন। সাহেববাড়ি ঘাট থেকে শুরু হলো আমাদের যাত্রা। বোটের সমস্ত অতিথিরাই ইতোমধ্যে চলে এসেছেন। আমাদের জন্য অপেক্ষা করছিল বোটটি। আমরা নিয়েছিলাম ইনফিনিটি ভিউয়ের রুম, অর্থাৎ এই রুমে শুয়েই পাশের ও সামনের সবকিছু দেখা যাবে। যেহেতু শুধু ভ্রমণ নয়, সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব, তাই এই রুমটাই বাছাই করেছিলাম। আমরা ফ্রেশ হয়ে দাঁড়াতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালেন। হাওরের মানুষদের বর্ষায় একমাত্র যানবাহনই হচ্ছে নৌকা। আমাদের নৌকাটি যাচ্ছে সুরমা নদী ধরে। নদীর 2 পারে মানুষের ব্যস্ততা দেখতে দেখতে যাচ্ছি। এই সময়ে অধিকাংশ জমি পানির নিচে থাকলেও উঁচু জমিগুলোতে কৃষকদের জমি প্রস্তুত ও ধানের চারা রোপণের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। যাওয়ার সময় চোখে পড়বে মৎস্যজীবী মানুষদের মাছ ধরা। এই সময় হাওর অঞ্চলের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এই ভ্রমণে যতটা সময় থাকবেন, সব সময় জেলেদের নানা উপায়ে মাছ ধরার দৃশ্য উপভোগ করবেন। নদী দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ব্রিজ চোখে পড়বে। এর নিচ দিয়ে যাওয়ার সময় রোমাঞ্চকর অনুভূতি হয়। এক ভিন্ন পরিবেশ বেশ উপভোগ করতে করতে যাচ্ছি। কিছু সময় পরে আমাদের ডাক এলো সকালের খাবারের। এমন হাউসবোটের উপরে বসে ভুনা খিচুড়ি, ডিম বেশ উপভোগ। বাবুর্চির রান্নায় আর তাদের পরিবেশনায় মুগ্ধ হচ্ছি আমরা। দেখে আমি চামচ দিয়ে খাই, সুন্দরবন আর নেও না। নদী ধরে হাওরে যাওয়ার সময় একটা মুহূর্ত মিস করতে মন চাইবে না। নদীতে জেলেদের ব্যস্ততা আর ডাঙায় হাঁস পালন মানুষের ভিন্ন জীবনযাপন চোখকে প্রশান্ত করে। অনেকদিন পরে পালতোলা নৌকা দেখলাম। ইঞ্জিন চালিত ট্রলারের উপর মানুষের নির্ভরশীলতা বেড়ে যাওয়ার ফলে এমন পালতোলা নৌকা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। ফরিদপুরের সালেপুর চরে দেখেছিলাম এমন পালতোলা নৌকা। এই সময়ে নদী বিল একাকার হয়ে যায়। মাঝে মধ্যে সরু উঁচু ঢিবির উপর দিয়ে গরু ও হাঁসের পাল দেখছি। আর এদিকে নতুন পানিতে ফুটবল নিয়ে মেতেছে দুরন্ত ছেলের দল। শৈশবের নতুন পানিতে বৃষ্টিতে ভিজে কতবার ফুটবল খেলেছি। আজ যেন শৈশবে দেখা সেই হারানো দিনগুলো চোখের সামনেই দেখছি। অভিজ্ঞতা কিন্তু আমাদের কাছে একদম নতুন। আমি কখনো এইভাবে দেখিনি যে একটা নৌকায় এভাবে একটা মুদি দোকান হয়ে উঠবে। এখানে শুকনো মরিচ, বাচ্চাদের খাওয়ার জন্য যে কটকটি এবং ডিটারজেন্ট পাউডার, এখানে বিভিন্ন ধরনের নারিকেল তেল, সয়াবিন তেল, শুটকি মাছ, আদা। একটা বাড়িতে বা একটা পরিবারের জন্য যত কিছু জরুরি জিনিসপত্র দরকার সবকিছু এখানে পাওয়া যায়। ময়দা কত করে বিক্রি করছেন ভাই? ময়দা 2.5 কেজি 140 টাকা কেজি। আচ্ছা, এমনিতে শহরের দোকানের থেকে আপনাদের এখানে দাম কেমন? খুব বেশি
কম অনেক কম। বলেন কি? মরিচ 160 টাকা কেজি বিক্রি করতে আছে, শুকনা মরিচ। আচ্ছা, বাজার থেকে 200 টাকা কেজি লাগে। আপনারা কিভাবে কম দামে পারেন? এই মালটা আমরা ঢাকা থেকে নিয়ে আসি। এই মরিচটা আমার 120 টাকা কেনা, ঢাকা সম্বাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 টাকা আছে খরচ, তারপর তো আমার খরচ। 60 টাকা গেছে আমার খুশি। আচার রয়েছে, যা যা পাচ্ছি নিয়ে যাচ্ছি, কারণ ট্রলারে কিন্তু সারাদিন বসে থাকলে এক ধরনের ক্লান্তি তৈরি হবে। আচ্ছা, এখানে এটা কিভাবে ছিল ভাই? দাম দাম বেস্ট করে দাম। তিনটা হচ্ছে কয় টাকা হয়েছে? কয়টা দিয়েছেন মরিচ? তিনটা আম সত্ত্ব, দুইটা সবগুলাই পাস। দেখুন 5 টাকা করে কিন্তু আমরা 30 টাকার মাল নিয়েছি। এই যে ভাই রূপন দাদা, আপনার হাত দিয়ে শুরু। যাক, এটাও ভাগ্যবান যে শুরু করেছে তাকে আমরা পেয়েছি। আমরা যাচ্ছি এখন ট্রলারে ফিরে। দেখতে দেখতে আমরা হাওরের কাছাকাছি চলে আসলাম। দুই পাশে হিজল গাছগুলো এমনভাবে হেলে রয়েছে যেন আমাদেরকে হাওরে আসার জন্য অভিবাদন জানালো। এমন সৌন্দর্য দেখতে পাওয়া যায় সুন্দরবনের গহীনে। ঘন হিজল গাছের বাগান থেকে বেরিয়ে চোখে পড়ল নীলাভ জলের হাওর। আমি এতটাই মুগ্ধ হয়ে দেখছি যে একটি বারও রুমে যায়নি। বর্ষায় এমন সৌন্দর্য দেখলে কারই মন চায় সৌন্দর্যকে পিছনে ফেলে রুমে গিয়ে ঘুমাতে। যদিও সারা রাত একটি ক্লান্তির ভ্রমণ ছিল বাছে, তবুও নীলাভ জল দেখতে দেখতে আর গায়ে শীতল বাতাস লাগানোর পরে দেহ মন সবকিছু যেন প্রশান্ত হয়ে উঠল। কিছু দূর যেতেই ছোট ছোট নৌকা এসে পিছু নিল আমাদের বোটের। আগে বোটগুলো ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে পারলেও এখন এসব নৌকা ধরেই যেতে হয়। প্রাণ প্রকৃতির রক্ষার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই নৌকাগুলো জন প্রতি 50 টাকা করে ভাড়া নেয়। আমরা 1 ঘন্টার জন্য 250 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হলেন বজরা বোটের অন্যতম স্বত্বাধিকারী সাদিকুজ্জামান দিগন্ত ভাইও। এই নীলাভ জলে গোসল করতে আর হিজলের বাগান দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন হাওরে। একটি বিশ্বস্ত হাউসবোটে না আসতে পারলে শান্তির চেয়ে অশান্তি বেশি হয়। বজরা হাউসবোটের স্টাফরা বেশ ফ্রেন্ডলি ও হেল্পফুল, তাতে নিশ্চিন্তেই আসা যায়। ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে দেখলাম প্রচণ্ড ভিড় ঠেলে কোনো কিছু দেখতেই আমার খুব একটা ভালো লাগে না, তাই একটু ভিতরের দিকে রওনা দিলাম আমরা। যদিও এই জায়গাটিকেই মানুষ আসল সৌন্দর্য ভেবে ভিড় জমায়, কিন্তু ভেতরে অনেক জায়গা রয়েছে যা আরও বেশি সুন্দর, তাই সেদিকটাও ঘুরে দেখার জন্য রওনা দিলাম। টাওয়ারের পশ্চিম দিকে একদম শুনশান নীরব, খুব একটা মানুষজনও আসে না এ পাশটিতে, তাই এখানে আসলে বক পানকড়ি সহ নানা পাখির দেখা মেলে। এই জায়গাটিতে খুব একটা মানুষজন নেই, তাই প্রাণ প্রকৃতির আসল রূপ দেখছি। দুই পাশে হিজল গাছগুলোর ভেতর দিয়ে আগাচ্ছে আমাদের ট্রলার। আমাদের বাংলাদেশ এত সুন্দর হাওরে না আসলে বুঝতেই পারতাম না। এরপর আমরা রওনা দিলাম যেখানে অনেক দর্শনার্থী রয়েছে সেদিকে। দুপুরের গোসল সেরে আবারও বোটে উঠব আমরা। এখান থেকেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। কি দারুণ লাগছে দেখতে। ওয়াচ টাওয়ারের আশেপাশে আসলেই দেখা যাবে অসংখ্য ভাসমান দোকান। চা কফি থেকে শুরু করে বিস্কিট চিপস সবকিছুই পাওয়া যায় তাদের কাছে। এমন সৌন্দর্য দেখে মানুষ কাশ্মীরের ডাল লেকের সাথে মিলায়, তবে কোনো অংশেই কম সুন্দর নয় এই জায়গাটি। কাকা কি কি আছে? চিপস আছে, চা আছে, কফি আছে না? চিনি ছাড়া আছে? আচ্ছা, আমাদেরকে 5টা চা দেন কাকা। হ্যাঁ, কত করে বিক্রি করেন? 10 টাকা। একটু দাম বেশি মনে হচ্ছে না? বেশি ভাইয়া, পানির মধ্যে তো 22 টাকা বেশি বুঝেন না। বাড়িতে 5 টাকা বিক্রি করে ঠিক এখানে 10 টাকা বিক্রি করে। আমরা দূরেতে আসতে একটু কম রাখা যায় না কাকা? আমাদের বাড়িতে যান, আপনারা যত্ন করবো। তাই বাড়িতে গেলে কি ভাত খাওয়াবেন? যারই জিজ্ঞাসা তাই হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কাকা, ভালো লাগলো। কাকা এই ইসের সাথে আছেন কতদিন, মানে দোকানের সাথে? দোকানের সাথে মনে আমি 1 মাস। 1 মাস। এর আগে করেননি কখনো? এর আগে করে। ও, যখন ই হয় বর্ষা থাকে না তখন কি করেন আপনারা? যখন কৃষি কাজ করি। কৃষি কাজ না? ধান হয় কেমন? ধান এইটাই মনে হয় 1 জমিনে 10 মন 12 মন ধান।
ধান ভালো হয় এই তো? ভালো হয় মোটামুটি। বুঝতে শিলা পারছি। বৃষ্টি না নিলে ধান ভালো হয়। আচ্ছা তাহলে আমাদেরকে চা দেন। শ্যাম্পু আছে ভালো নাকি? ভালো তো ভাই, আমরা যেটা দিয়ে দেয় যে আমরা তো সবটাই ভালো। হ্যাঁ দেশীয় কোম্পানি মেরিল। 2 টাকা করে না? না 5 টাকা করে ভাই। 5 টাকা করে দেন যে কটা 5টা 5টা আছে, আচ্ছা হয়ে যাবে। হয়ে যাবে। আছে, আর সমস্যা নেই, সাবান আছে। ভালোই গভীর তো, ভালো কবে? বেশ গভীর, ভালোই গভীর দাম দে সুয়াবি না। আর বাথরুমে কয় 7 ফিট? ফুট থেকে 8 ফুট পানি আছে এই জায়গায়। তাই না? হ্যাঁ। কেমন আকাশ? সেই সেই ও গোসল সেরে ফিরতে লাগলাম আমাদের বোটের দিকে। দূর পাহাড়ের কাছে যেতে মনটা ছটফট করছে। মেঘের সাথে মিশে থাকা পাহাড় যেন হাওরে ভেসে আছে। আমাদের সাথে একটি ভাসমান নৌকাও এসেছে। ট্রলারের গতি থামাতে না পেরে একদম চারপাশ ঘুরে আসলো ট্রলারটি। এই ফাঁকে যে বোটে এসেছি সেই বোটটিও একবার দেখা হয়ে গেল। বোটে উঠতেই আমাদের খাবার রেডি হয়ে গেছে। দুপুরে বোয়াল মাছ, রুই মাছ, কোয়েল পাখির মাংস আর আলু ভর্তা। পাহাড়ের পাদদেশের বাড়িঘরগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। এই নৌকাটি যেন পাহাড় ভেদ করে আসছে এদিকে। শরতের সাদা মেঘ ভেদ করে আসা সূর্যের আলো এক মোহনীয় দৃশ্যপট সৃষ্টি করেছে। এত সময় উপভোগ করা নীলাভ জল আর প্রাণ প্রকৃতির সাথে যুক্ত হয়েছে পাহাড়, যেন সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। মাছ ধরা নৌকা সমানতালে এগিয়ে আসছে আমাদের সাথে। একই অপরূপ রূপে সেজেছে বাংলা জননী আমার। আজ যেন কোনো উপমা দিয়েই বর্ণনা করতে পারছি না বাংলার এই রূপের। দেখতে দেখতে চলে আসলাম নীলাদ্রি লেকের কাছে। ওপারে ভারতের মেঘালয়ের পাহাড় আর নিচে আমাদের টিলা। প্রকৃতির অপার সৌন্দর্য যেন ধরা দিয়েছে এখানে। বোট ঘাটে এসে থামতেই অসংখ্য মোটরসাইকেল ভিড় করলো। তবে আমরা বাইকে না উঠে একটু পায়ে হেঁটে আশপাশটা দেখতে নামলাম। যদিও এই অংশে আমাদের দেশে কোনো পাহাড় নেই, তবুও যেন এই ছোট্ট টিলাগুলোর উপরে বেছানো রয়েছে ঘাসের সবুজ কার্পেট। মিলেমিশে তৈরি করেছে এক নান্দনিক সৌন্দর্য। নীলাদ্রি লেকে নৌকায় চড়ে ঘুরছেন অনেকেই। পাশে দেখা যাচ্ছে ভারতের কাঁটাতার। দূর থেকে দেখা যাচ্ছে ঝিরি বেয়ে নেমে আসছে পাহাড়ি স্বচ্ছ জল। এখানে আসলে নিজেদের দেশে একটুখানি পাহাড় না থাকার আক্ষেপ দেখে মনে হবে পাহাড় যেন আমাদের কষ্ট আর বেদনার শরিক হয়ে কাঁদছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। আমাদের বোট থেকে অদূরেই ভারতের সীমান্তে জ্বলছে বৈদ্যুতিক বাতি, জানান দিচ্ছে এই পাহাড় আমাদের নয়। সন্ধ্যায় আমাদেরকে হালকা নাস্তা হিসেবে দেয়া হলো নুডলস। খাওয়া দাওয়া শেষ করে একটু দোলনায় দুল খেলাম। যদিও কাপলদের জন্য এই দোলনায় সবসময় ভিড় লেগেই থাকে। রাতে ঘাট ঘেঁষে থাকা খুব একটা নিরাপদ নয়। স্থানীয় ছেঁচড়াচোরের একটা আতঙ্ক তো রয়েছেই। তাই আমাদের বোটটি নিয়ে যাওয়া হচ্ছে বজরার নিজস্ব রিসোর্টের দিকে। এখানে তাদের 9টি বোট পাশাপাশি থাকে। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকায় একটা নিশ্চিন্তে ঘুম দেওয়া যায়। রাতে আমাদের বোটের আলোয় চারপাশ ঝলমল করছিল। কি যে মোহনীয় দৃশ্য উপভোগ করছিলাম। যদিও আকাশ আর রিজবি, দুই চাচা ভাতিজা, আমাকে ছাদে রেখে জম্পেশ গল্প করছে নিচে। নীলাদ্রি লেকের সামনে ভিড়ানো অসংখ্য হাউসবোটের আলোয় ঝলমল করছে চারপাশ, যেন পানির মধ্যেই তৈরি হয়েছে আলাদা একটা নগরী। আমরা বজরা হাউসবোটে এসেছিলাম জনপ্রতি 9,500 টাকা করে। তবে ইনফিনিটি ভিউ রুম বাদে অন্য কোনো রুমে থাকলে 1 থেকে 2,000 টাকা কমে আসতে পারতাম। শুক্র শনিবার বাদে সারা সপ্তাহ জুড়েই তারা ডিসকাউন্ট দেন। তাদের বোটে নিরাপত্তা অনেক বেশি থাকার কারণে আমি এটিকে পছন্দ করেছি। তাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার ও ফেসবুক পেজ আমি ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে যুক্ত করে দিচ্ছি। আপনারা চাইলে প্রিয়জন পরিবারের সাথে ঘুরে আসতে পারেন। পরিবার, গ্রুপ ও কাপলদের জন্য আলাদা রুম রয়েছে তাদের।
কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি, যেন আকাশ ভেঙে শুরু হলো প্রবল বর্ষণ। আমার হাওর ভ্রমণের ষোলকলা যেন পূর্ণ হচ্ছে। বৃষ্টিতে চারপাশ একদম শীতল করে দিয়েছে। এমন পরিবেশে যদি যুক্ত হয় হাসন রাজার গান, তাহলে আর কি চাই। রাতে এক শান্তির ঘুম দিলাম। খুব ভোরে উঠতে হবে আমাদেরকে। ভোরে এ অংশের সৌন্দর্য উপভোগ করা যায় কয়েক গুণ। অনেকেই ঘুরতে এসে একটু বেশিই ঘুমান। আমার কাছে এই সময়টা ঘুমের চেয়ে উপভোগ করাটাই বেশি ভালো লাগে। এখনও সূর্য ওঠেনি। খুব ভোরে রওনা দেয়া হবে শিমুল বাগান, বারিককাটিলা আর জাদুকাটা নদী দেখতে। তাই আমি এরও আগে উঠে বসে আছি। ভোরে মেঘের দল খুব নিচে নেমে আসে। ভেসে আসা মেঘের উপর দিয়ে মাঝে মধ্যে উকি দিচ্ছে নীলাদ্রি লেক। একটি দারুণ সকাল উপভোগ করছি। নীলাদ্রি লেকের আশেপাশের গ্রামগুলো এখনো ঘুমিয়ে আছে। মেঘের দল যেন ছামিয়ানা টানিয়ে আরো আরাম করে ঘুমিয়ে রেখেছে এখানকার জনপদকে। এর মধ্যেও হুইসেল বাজিয়ে যাচ্ছে হাউসবোটগুলো। সব জালেন। ওরে বাবা, বিশাল সাইজের পুঁটি। আর একটা শোল নেবো না, পুঁটি অর্ধেক গুলো দেওয়া যাবে না, সব দিন শোল মাছ কই লাগলো? সবগুলো কত ভাই? সবগুলো আমি আমাকে অর্ধেক দেন। অর্ধেক দিয়েছে, অর্ধেক আর অর্ধেক অর্ধেক ভাই অন্য জায়গায় বিক্রি করুন, আমার তো এত দরকার নাই। না নিলে সব দিন নিতে হবে না। আপনি ওই শোলটা দিয়ে আর অর্ধেক এক জায়গায় বিক্রি করলেন, আমাকে এখান থেকে অর্ধেক মাছ দেন। কোনটা? রয়না মাছ, এটাকে বলে মিনি মাছ। আপনারা কি বলেন? হ্যাঁ, মিনি মাছ। আমরা কি বেদা মিনি? বেদা মিনি। আচ্ছা, আপনি আমাকে ওই মিনি মাছটা সহ 300 টাকার মাছ দেন। মানে ব্যাগও তো নাই। ব্যাগও নাই, ব্যাগ আনতেছি। সব দিন না, সব আমি তো খাবো, বুঝেন নাই? আমরা 3 জন বন্ধু খাবো তো, ওরা ভেজে দিবে। 3 জনে হবে না? হ্যাঁ, 3 জনে খাবো। মিনি মাছটা দিয়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা ইলিশ নাকি? ওটা ইলিশের মতো দেখা গেল। ওইটা কি ইলিশ? কোনটা? ওইটা না না, ওই যে ইলিশের মতো সাফিলা মাছ না? আচ্ছা, আমি এটা রান্না করে দিয়ে আসি, একটু দাঁড়ান। এই যে মাছ নিলাম, আমাদেরকে ভেজে দিবেন। থ্যাংক ইউ, আপনারা সুযোগটা দিলেন। এটা একটু ভেজে, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে আমাদেরকে দিয়ে, হ্যাঁ, সকালের স্ন্যাক্স হিসেবে, নাস্তার সাথে, সকালের নাস্তা হিসেবে দিলেন। হ্যাঁ, দুপুরে পাবেন। দুপুরে পাবো, সকালে পাবো না। সকালে তো ভুলে গেছি, দুপুরে সাদা ভাতের সাথে দিয়ে দিন। বানাইতে হবে না? ঠিক আছে। মাছ কেমন হয়েছে? ঠিক আছে। ভাইজিয়া, হ্যাঁ, ওখানে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। সকাল হতেই কর্মজীবী মানুষজন বের হয়ে গেছেন কাজের খোঁজে। অনেকগুলো নৌকায় চড়ে একসাথে অনেক মানুষ বের হয়েছেন কাজের জন্য। ভোরবেলায় এমন দৃশ্য দেখা যায় রাজশাহীর তালাইমারি অঞ্চলে, যদিও তারা আসেন সাইকেল চালিয়ে। সকালে নানা পেশার মানুষের ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই নৌকায় চড়ে রওনা দিয়েছেন বিদ্যালয়ের দিকে। আমরা ঘণ্টাখানিক পরেই ঢুকে পড়লাম জাদুকাটা নদীতে। সকালের খেয়া নৌকাতে চড়ে মানুষজন এপার থেকে ওপারে যাচ্ছেন। জাদুকাটা নদীর সাথে পাহাড়ের মিতালি দেখতে দেখতে চলে এলাম এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানের কাছে। আমরা 60 টাকা অটো ভাড়া দিয়ে আসলাম শিমুল বাগানে। উঁচু নিচু পথে অটোর ঝাঁকুনিতে আধা কিলোমিটার পথকেও মনে হচ্ছে যেন অনেক দীর্ঘ। ভাই, টিকিট কত করে? ছাত্রদের জন্য কম নাই? বলেন কি? আমরা যদিও ছাত্রের বাপ হয়ে গেছি,
ছাত্রের বাপদের জন্য আরো বেশি ছাড় দেওয়া দরকার, কারণ ছাত্রদেরকে টাকা দেয় না। টাকা দেয়া হ্যাঁ তিনটা ঠিক আছে নাও, একটা আকাশের হলো। এখানে আসা জুয়ান বুড়ো সবাই ঘোড়ায় চড়ে। অনেক চড়ে গিয়ে ঘোড়ার গাড়িতে চড়লেও ঘোড়ার পিঠে চড়ার ভাগ্য হয়নি আমার কখনো। ছোটবেলায় পুঁথিগানে শুনেছি ঘোড়ায় চড়িয়া মর্দে হাঁটিয়া চলিল। আজকের অবস্থা অনেকটাই তেমন। আমি প্রথমে ভেবেছিলাম ওরাই হয়তো ঘোড়া চালাবে আর আমাকে পেছনে বসিয়ে ঘোরাবে। ওরা মানুষকে ছবি তুলে দিতে দিতে অনেক পটু হয়ে গেছে, নানাভাবে পোজ দেয়া শিখিয়ে দেয়। ওদের ছবি তোলার কৌশল ও নিপুণতা দেখে মুগ্ধ হলাম। ঘোড়ার বয়স কত ভাই? বয়স মামা হইব 10-12। তুমি কতদিন পালো? তা আমরা পালতেছে 3-4 মাস হইতেছে, আর বেশি কত নিছিল এটা? 5-6 মাস। জি কত নিছিল? এটা 60,000। বেশি শিক্ষিত দেখে না? হ্যাঁ শিক্ষিত বাদ নাই, শিক্ষিত বাদ নাই। একে একে রিজভি ও আকাশ ঘোড়ায় চলল, এক অন্যরকম অনুভূতি। এই বাগানটির আরেকটি বিশেষত্ব খেয়াল করলাম, যে পাশ থেকেই তাকান না কেন একটি শাড়ি মনে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ফাগুনের আগুন ঝরা এই শিমুল বাগান দেখতে একবার আসব। পাখিরা দল বেঁধে এ দেশ থেকে পাশের দেশে যাচ্ছে। ওরা তো ইচ্ছা করলেই যেতে পারে, ওদের তো আর ভিসা পাসপোর্ট লাগে না। 50 নিলে হবে না? হবে না। 50 টাকা নিবে না, 30 টাকা নিবে। 30 টাকা নিবা না? আচ্ছা 30 টাকাই দেবো। তুমি কি বলো, 30 দেবো না 50 দেবো? 30 টাকায় নিবে, 50 টাকা নিবে। ভালো ছেলে, ঠিক আছে। আমার মতো ভালো। খুশি তো? 2 প্যাকেট কত? 50 দিলে হবে না? ওর বলে হবে, আর একজনের ক্ষেত্রে হয় না, নিজের বেলায় হয় না। আজি ছেলে, হাসিটা দেখ, হাসি দাও, যা আছে নিয়ে দৌড় দাও, গুনো না। বাচ্চাদের সাথে দুষ্টুমি করে যাচ্ছি জাদুকাটা নদী ধরে। দুপুর বেলায়ও মেঘেদের সাথে পাহাড়ের মিতালি চলছেই। নদী, পাহাড় আর মেঘের মিলন হয়েছে এখানে। এক মায়াময় মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। দূর থেকে উকি দেওয়া ঝর্ণাটিকেও দেখা যাচ্ছে। জাদুকাটা নদীর ওপারে গেলে 0 পয়েন্ট থেকে দেখা যায় এই ঝর্ণা। বারেক্কা টিলার উপরে ছোট্ট এক পাহাড়ি জনপদ। পশ্চিমে বয়ে চলা আঁকাবাঁকা নদীর দৃশ্য যে কারো মনকে ভালো করে তুলবে। এখানকার সীমান্ত পিলারের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে একদম ভিড় লেগে থাকে। সীমান্ত পিলারের পাশে দাঁড়িয়ে মেঘাচ্ছন্ন পাহাড়কে পিছনে রেখে ছবি তুলছে অনেকে। বারেক্কা টিলা ঘোরা শেষ হলে আমাদেরকে নিয়ে বোট রওনা দিল এপারে। এই নদীর শীতল পানিতে গোসল করার মধ্যে রয়েছে এক অন্যরকম শান্তি। তাই তো এই নদীতে পুণ্য স্নান করতে আসেন অনেক সনাতনী। বোট থেকে নেমেই আমি রওনা দিলাম ওই দূর পাহাড়ের ঝর্ণা দেখতে। আমার সহযাত্রীরা গোসলে নামার কারণে আমি একাই রওনা দিলাম এই পথে। একদম শুনশান নীরব এই পথ ধরে যাওয়ার সময় ভয়ে গা ছমছম করলেও অদেখাকে দেখার নেশা আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে 0 পয়েন্টে। একদম 0 পয়েন্টে দাঁড়িয়েই দেখছি ঝর্ণা। পাহাড়ে জমা সমস্ত জলকে একত্র করে নেমে এসেছে ঝর্ণাটি। কি যে অপরূপ লাগছে। যদি এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে একটু গোসল করতে পারতাম। আবার মনে হচ্ছে এতটা পথ হেঁটে আসার পরে শুকিয়ে যাওয়া গলাকে যদি ভিজিয়ে নিতে পারতাম। পিপাসার্ত পথিকের মতো 2টি অপ্রাপ্তি নিয়েই ফিরলাম। না পারলাম কাছে যেতে, না পারলাম জল ছুঁয়ে দেখতে। জানি না কোন হিসাবে কোন আঙ্গিকে বিভক্ত করেছিল দেশের সীমানা। সমস্ত পাহাড় পাশের দেশের মধ্যেই, শুধুই দূর থেকে দেখলাম। এপারে দাঁড়িয়ে পাখির চোখে ড্রোনে দেখার চেষ্টা করলাম। ড্রোনের সমস্ত জুম ব্যবহার করে ধারণ করা হয়েছে ভিডিওটি। জানি না আপনাদের কতটা তৃষ্ণা মেটাতে পারবে। এই মাছগুলো ওনারা ভেজে দিয়েছেন,
এটি হচ্ছে মিনি মাছ, আমাদের অঞ্চলে বলে রয়না মাছ। এটি দেখতে পাচ্ছেন, এটা কি বলে বলেন, বসে রাখলাম, তারপর বলে দিচ্ছি এটা ট্যাংরা। যেখানে রয়েছে চালা মাছ, এই দেখুন মাছের গ্রানে মাছের যে টোপ দিয়েছি, সেই মাছের টোপে কিন্তু অলরেডি সুসু চলে আসছে। থ্যাংক ইউ। দেখি সেই প্রকারের টুকে বাজার করে এইখানে তাহলে কত করে ছিল? অনেক আমি মিস করেছি, সরি ভাই। আবার ইনশাল্লাহ ওদের রান্না বান্না খুব টেস্টি, ওদের বাবুর্চি খুবই দক্ষ, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমাদের যে কয়েকবার সার্ভ করলো খাবার খুবই ভালো লাগে। এখন কি দিচ্ছে? আমি এখন দিয়েছি আপনি সোনালী মুরগি দিয়ে তেহেরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ খুবই টেস্টি হয়েছে। নাটোরগুলো এইভাবে খাওয়াবেন তো নাকি? অবশ্যই অবশ্যই, নাটোরে আমাদের চলন মিলে ওই যে হালদির বিলে গেলে মিনি কক্সবাজার আছে মানে। হ্যাঁ, আমি কিন্তু যাবো, অবশ্যই যে কোনো সময় আছে। ঠিক আছে। দূর তো ধরেন আসছি আমরা অনেক দূর থেকে, ইনশাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা তো আসলে এক ধরনের হাওরেরই মানুষ। এইখানে হচ্ছে বলে হচ্ছে 9 করে কান্দেই 6 করে বিল। জি জি, তাই আপনারা হচ্ছে নাটোরের সবচেয়ে বড় বিলের মানুষ। এটা আর একটা বিলই নাকি? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগলো আমার সাথে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখা সেটি কমেন্ট করে জানাতে পারেন। চরের পাশাপাশি দেশের পর্যটন স্পটগুলোর ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। আপনাদের ভালোবাসা ও সমর্থন জরুরি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।